সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বললেন আওয়ামী লীগ নাকি নির্মূল হয়ে গেছে এবং নিপাত হয়ে গেছে, এখন আর দেশে কোনো আওয়ামী লীগ নাই, বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি হবে না, চলবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। নিশ্চয়ই আপনি বক্তব্যটা হ্যাঁ, শুনতেন পরে। দেখছি এটা। এটা সালাউদ্দিনের স্বভাব, স্বভাব বিরুদ্ধ একটা বক্তৃতা। মানে তা সে এরকম বক্তৃতা দেয় না, কিন্তু দিছে। দিছে, দেওয়ার পর পর কি হয়েছে? উনি যে দিল্লির কথা উল্লেখ করছেন, সেই দিল্লিতে অবস্থানকারী শেখ হাসিনা কি বলছেন? মানে উনি যেরকম কড়া কথা বলছেন, হ্যাঁ, আমার ধারণা এর এর পরেই আর কি এই ওনার শেখ হাসিনার এই বক্তব্যটা আপলোড হয় আর কি। এটা মিডিয়াতে আপলোড আচ্ছা হয়েছে আচ্ছা। এবং হ্যাঁ, তো সেইখানেই শুনেন। এখন আমি একটু, আমার মনে হয় আপনার দর্শকদেরকে শোনাই যে শেখ জি। হাসিনা কি বলছেন। আমি জাস্ট এখানে অ্যাড অ্যাড চলতেছে, তো 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 আমি অ্যাভয়েড করতে পারি না। সো কেউ অ্যাভয়েড করতে পারি না আমরা প্রিমিয়াম না নেওয়া পর্যন্ত। হুম। শুনেন। আহ, মোটামুটি আজকে এই যে রাজনৈতিক শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? না, এখনো শোনা যায় নাই, এখনো সাউন্ড পাই নাই। সাউন্ড পাওয়া যাচ্ছে না? না আপনার ওখানে সাউন্ড যাচ্ছে না? না, আমি তো আপনার কথাই শুনতে পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার, আমি আমি নিজে না বলে, আমি বলবো বলবো না যে তা না, নিজে না বলে ওনার কথাগুলো আগে শোনায় দেই, তাইলে আপনি বুঝতে পারবেন যে সালাউদ্দিন কিসে। আমি বলতে পারি যে সালাউদ্দিন আগুনে হাত দিছে। হ্যাঁ, আলাউদ্দিন সালাউদ্দিন এ, এই কথা বলে হ্যাঁ। কি অবস্থায় পড়ছে শুনেন এবার। সালাউদ্দিনের নাম উল্লেখ না করেই উনি যেটা বলছেন সেটা আপনার দর্শকদের শোনাই। আমি ফিরে আসবো খুব শীঘ্রই, আমার ফাঁসি, জি, ঠিক শোনা আছে, যাচ্ছে। ফাঁসি দেবে। দিস অ্যাড, বুঝছেন? অ্যাডের যন্ত্রণায় মানে এখন ইউটিউব ভাই, টাকা পয়সা থাকলে আমি ইউটিউব, আমি কি বলে প্রিমিয়াম ইউটিউব নিয়ে ফেলতে পারতাম। আমার টাকা পয়সা তো নেই। প্রিমিয়াম ইউটিউবে নিলে আর এই অ্যাডের ব্যাপারটা আসে না, বুঝছেন? আমি ডক্টর ইউনূসের কথাই বলি, ফাঁসির মঞ্চ ঠিক করুক, আবার কিন্তু আমি আসবোই, কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার জুলুম আমি ফিরে আসবো খুব শীঘ্রই, আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবোই, কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার জুলুম নির্যাতন। আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করব, তারপর আমি আসছি। দেখি কার দড়ির কত শক্ত, আর কোন জেলে রাখবে আমাকে। আর আমার তো শক্তি জনগণ, আমি জনগণকে বিশ্বাস করি, আর জনগণই আমার একমাত্র শক্তি, আর কেউ না, আমাদের কোনো প্রভু নাই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, রাজনীতি করি। বাবা মা ভাই সব হারিয়েছি, কাজে হারাবারও আর কিছু নেই। আর ঢাকা শহরে বাড়ি ঘর আমার নাইও, কোনো চিন্তাও নাই। যার কিছু থাকে না তার হারাবারও ভয় নাই, কিন্তু আছে দেশের মানুষের ভালোবাসা, ওটাই আমার সম্পদ। আমি দেশের মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সেই সম্পদ নিয়ে আমি দেশে ফিরবো এবং দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি না জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি এসেছিলেন, তাকে তো আমাদের নেতাকর্মীরা সবাই ইন্টারভিউ দিয়েছে, সেগুলি তুলেনি। এই 1400 কোথা থেকে পেলো? আমি তো চ্যালেঞ্জ করেছি, চিঠি দিয়েছি মানবাধিকার কমিশন, তারপরে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, সবাইকে চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। উত্তর দেবে কোত্থেকে? গেজেট করেছে 838 জন, কিন্তু শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। বাকিরা কোথায়? অনেকেই জীবিত ফিরে এসেছে, তালিকায় নাম, কিন্তু তারা জীবিত ফিরে এসেছে। প্রায় 52 জনের মতো মারা গেছে বিভিন্ন কারণে, তাদেরকে হত্যা করেনি, শহীদ হয়নি। কিরকম জালিয়াতি আপনারা একবার চিন্তা করেন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পড়েছে তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করেন। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়ি ঘরে পৌঁছে দিতে হবে। যেসব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যার তার সম্পত্তি তাদের হাতে দিতে হবে, এবং খুব দ্রুত এটা দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন, সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসাব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্যের জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়।
কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমি জানি ইনুস গেছে, তারই দোসর, তারেক এসছে ক্ষমতায়। সে কে? 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে এখানে কোনোদিন আর রাজনীতি করবে না বলে লন্ডন চলে গেছিল কারাগার থেকে মুক্ত হয়ে। আজকে মুচলেখা তারেক আবার ফিরে এসেছে, এসে একই কাজ, একইভাবে অত্যাচার করছে। আর যখন আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশে আসবো, তখন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতা কর্মীদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডা বেরি পরানো হয়, মেয়েদের উপর অত্যাচার করে, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বালিকা ধর্ষণ প্রতিদিন চলছে। যারা ধর্ষিতা, নির্যাতিতা, তাদের একটা কথাই বলবে, এর জন্য আপনারা নিজেরা দায়ী না, কিন্তু যারা করেছে তারা দায়ী। কিন্তু যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। এরা যখন করে ভুলে, আর মেয়েদের যখন নির্যাতন করে ভুলে যায় তাদেরও মা, বোন, মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। এই জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু নেতা কর্মীকে হত্যা করেছে। এরা আবার শহীদ হতে পারে নাই, কিন্তু যার বুকে গুলি লাগলো কিন্তু এক ফোঁটা রক্ত ঝরলো না, সে শহীদ। বাবা বললো মাথার পিছনে গুলি, বুকে গুলি লেগেছে, তার টি শার্ট অক্ষত আছে, গুলির কোনো চিহ্ন নাই, তার বুকেও কোনো গুলির চিহ্ন নাই। তাহলে তাকে মারলোটাকে, ওটাও খুঁজে বের করা হবে এবং লাশ তুলে প্রত্যেকটা পোস্টমর্টম ফরেন্সিক করা হবে। কিভাবে মারা গেছে সেটা, স্নাইপার রাইফেল কারা এনেছে, ওই 7.62 বুলেট কে ব্যবহার করেছে, অযথা পুলিশ উপরে দোষ দেওয়া হয়, যেখানে পুলিশকে মাটিতে ফেলে কেটে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আবারও বলবো, যারা লুটপাট করেছে সমস্ত লুটের মাল ফেরত দেবেন, যা দখল করেছে সেগুলি ফেরত দেবেন। আর ফেরত না দিলে তারপর কি অবস্থা হবে সেটা চিন্তা করতে হবে। দিন একভাবে যায় না। বেঁচে যখন গেছি, গ্রেনেড হামলা হত্যা করতে চেয়েছিল, খালেদা যে বক্তৃতা দিয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, তার এই বক্তব্য আমার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছিল। আমি একটানা 4 বার জিতে প্রধানমন্ত্রী হয়েছিলাম, নির্বাচনে জয় লাভ করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছিল সেবার। আইবি রহমানকে হত্যা করেছে, আজকে সেই হত্যাকারী ক্ষমতায় বসা। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে পুলিশ ধরে তাদেরকে মারে অত্যাচার করে, সেই অস্ত্র চোরা কারবারিও আজকে ক্ষমতায়। এটাই হলো বাংলাদেশের দুর্ভাগ্য। আজকে এই যে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, 7টা ছেলেকে কিভাবে নির্মম ভাবে মেরে পানিতে ফেলে হত্যা করলো, বাবা মা পরিবারকে বলছে তার অ্যাক্সিডেন্টে মরছে, সেই মামলা দিতে হবে। বলা যাবে না যে তাদেরকে হত্যা করেছে। চোখ নাই মানুষের, দেখে নাই তারা, প্রকাশ্য দেবালোকে যেভাবে পিটিয়ে মারলো তাদেরকে। ছেলে পেলেগুলি ঘাটে নামতে পারেনি, সেখানে যে পুলিশ অফিসার ছিল আশুলিয়া বাজারের এবং বিএনপির যে নেতারা, তারা যে যে তাদেরকে পিটিয়ে মারলো, সব তথ্য আছে, সাক্ষী আছে। কেউ ছাড়া পাবে না, এর বিচার হবে। 7 খুন করে মাপ পাবে না। এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে। এদেরও দিন শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশ হবে। 2041 সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ, সেইভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। এই বলেন বক্তব্য এবার, কখন দিলেন? এই 5 ঘন্টা আগে। এবার বলেন মানে সালাউদ্দিনের বক্তব্য কোথায় যায়? এটা তো সালাউদ্দিন বক্তব্য তো স্বরাষ্ট্রমন্ত্রীর বুড়িগঙ্গা বক্তব্যের নদীতে পরে। চলে। হ্যাঁ, সালাউদ্দিনের বক্তব্য তো বুড়িগঙ্গা নদীতে চলে গেছে। এই হুমকি দাম কি কি বলছে আপনি দেখছেন? কতগুলি পয়েন্ট আমি বলি, আপনার দর্শকরা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু তারপর আমার কাছে যে পয়েন্টগুলো মনে হয়েছে সবচেয়ে পজিটিভ পয়েন্ট যেটা উনি বলছেন যে আমি আসবো এবং আমি মানে আমি উনি বলেন নাই আমি ক্ষমতা আসবো, কিন্তু উনি বলছেন আমরা অবশ্যই, সময় এদের শেষ হয়ে আসছে, আমরা অবশ্যই 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করব, আবার উন্নয়নশীল দেশে পরিণত করবে এবং 41-এর মধ্যে। তার মানে তার সেই যে 41 সাল পর্যন্ত যে ড্রিমটা ছিল সেটা কিন্তু এখনো বজায় আছে। দিস ইজ বাট দ্য পজিটিভ থিং অফ দিস হোল ইয়ে। যত রাগ ক্ষোভের মধ্যে এটা হলো সবচেয়ে পজিটিভ জিনিস, যে লাস্ট লাইন যে আমি কিন্তু আসবো এবং বাংলাদেশকে উন্নত করবো, মানে 2041। তার কর্মীদের জন্য এটা তো একটা মানে মানে ইয়ের মতো, মানে কি বলে এইটা, কর্মীরা এটা শোনার পরে যে উজ্জীবিত হবে, উজ্জীবিত হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা যে কেউ এরকম, যে এর মধ্যে পজিটিভনেস, মানে কোনো স্যাডনেস নাই, কোনো যে ক্ষমতা হারানোর যে কষ্টের ব্যাপারটা আছে সেগুলো থেকে টোটালটা বেরিয়ে গেছে। সে বিকেম একদম টোটালি ডিফারেন্ট ওয়ান। তার টোটাল এই মাথা থেকে ওই মাথা বক্তব্যের মধ্যে যে কথাগুলো আছে, কনক্রিট কতগুলি কথা আছে, কতগুলি কথার মধ্যে কনক্রিট কথাগুলো যে লুটের মাল তাড়াতাড়ি ফেরত দাও,
খেয়াল করে দেখেন কতটা কনফিডেন্সে থাকলে এই কথা বলছে, যদি ফেরত না দাও তাহলে কিন্তু লুটের মালের সাথে নিজেরটাও নিয়ে নেবো, এটা ইসলামে আছে, কি যায়। বলেছে এটা নিয়ে নেবো কিন্তু। হুম, তারপরে কি বলছে, তার আরো কতগুলি কথা তাকে তিনি যখন বলছেন যে কারাগার ঠিক করো, পারলে আমার কারাগারে রাখবে, সেই কারাগার ঠিক করো, আমার ফাঁসি দিবা, ফাঁসির মঞ্চ ঠিক করো, দড়ি ঠিক করো। আবার এটাও বলছে দড়ি ঠিক করো। হুম, তা আপনি বলেন তার কনফিডেন্স লেভেলটা কোথায়? এই কনফিডেন্স লেভেল তার কর্মীদের সাথে উনি প্রতিদিন ইউনিয়ন পর্যায়ে কথা বলতেছেন, বলছেন এটা আমার শেষ করলে আমি কিন্তু আসতেছি। তো এই কতগুলি যদি আপনার আরো কতগুলি পয়েন্ট যদি আপনি মানে ধরেন, এটা হলো আমি তার পজিটিভ জিনিসটা দেখতেছি যে কনফিডেন্স লেভেলটা, যে তিনি এখানে মানে একটা নতুন তথ্য দিয়েছেন, এটা সত্য, অনেক বড় একটা নতুন তথ্য দিয়েছেন। আর পাশাপাশি তিনি তার কনফিডেন্স লেভেলটা প্রকাশ করেছেন। নতুন তথ্যটা কোনটা? নতুন তথ্য কিন্তু খুব ভয়াবহ একটা তথ্য। সে এই মানবাধিকার কমিশন যেটা বাংলাদেশ ভিজিট করছিল, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ইন্টারভিউ নিয়েছে, সেটা তারা এটাতে অ্যাড করে নাই। তিনি কিন্তু এটা প্রকাশ করলো। একদিন পর্যন্ত আমরা জানতাম যে 2-4 জনের সাথে কথা বলছেন, এখন কিন্তু Right. প্রকাশিত হলো যে সবার সাথে কথা বলছে। এটা কিভাবে উনি স্ট্যাবলিশ করছেন? ওনার বক্তব্যের মধ্যে স্ট্যাবলিশ এটা যখনই উনি দেখছেন যে ইয়ের মধ্যে তাদের পজিশন নিয়ে কথাবার্তা করে নেয়, তখনই উনি জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন, ফলকার তুর্কের কাছে চিঠি দিয়েছেন, মানবাধিকার কমিশনের কাছে আলাদা চিঠি দিয়েছেন, সব জায়গায় উনি চিঠি দিয়েছেন যে এটা কি হলো, এটা কি ধরনের রিপোর্ট হয়েছে, যে আমাদের বক্তব্য কোথায়। উনি নিজের মুখে এটা বলছে, এবং প্রথমবারের মতো এটা মাঠে আসলো যে হুম, উনাই সরাসরি অলরেডি জাতিসংঘে চিঠি দিয়েছেন। এটা কিন্তু কোথাও আপনাদের নিউজ হয় না যে জাতিসংঘে উনি চিঠি দিয়েছেন। আমরা যতটুকু জানি ওনার লয়ার ফার্ম যে কি যে ডটি স্ট্রিট চেম্বার্স, যেটা তারা ওনার পক্ষে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে যে আসলে এই যেটা ওনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগগুলো ঠিক না। কিন্তু উনি চিঠি দিয়েছেন এই জাতিসংঘের রিপোর্টকে কন্টেস্ট করে, বলছে আমি চ্যালেঞ্জ করেছি, হুম, আমি চ্যালেঞ্জ করেছি, আমি জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছি, আমাদের নেতা কর্মীদের সাথে কথা হয়েছে, কোথায় সেই 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 পার্টটুকু কোথায়? তারপর উনি প্রশ্ন করছেন ওই ফিগারগুলোকে, যেমন উনি বলছেন যে 1400 এগুলো পুরনো পুরনো ফিগার, অনেকে এই ইয়ে করছে, কিন্তু ওনার মুখ থেকে উনিগুলো যে চ্যালেঞ্জ করে জাতিসংঘকে চিঠি দিয়েছেন যে 1400 ফিগার তোমরা কোত্থেকে পাইলা? সরকারি হিসাবে 800 জন, ওই জুলাইতে যাদেরকে চাঁদা দেওয়া হয়েছে না কি যেন দেন সাহায্য দেওয়া হয়েছে, সেটার সংখ্যা হলো 600 কতজন, তার মধ্যে 52 জন হলো অন্যান্য সাধারণ কারণে মারা গেছে, আরো 52 জন ফেরত আসছে। হুম, হ্যাঁ, এই এই যে নাম যেগুলো আছে এর মধ্যে 52 জন আবার ফেরত আসছে। আর আরো উনি বলছেন আরো 52 জন আছে যে কি বলে যারা সাধারণভাবে মৃত্যু হয়েছে, এদেরকে এই লিস্টের ভিতরে ঢুকানো হয়েছে। উনি চ্যালেঞ্জ করছেন যে এই আবু সাইদের গায়ে গুলি নাই, গুলির দাগ পড়ে নাই, এবং এটা কি করে গুলির দাগ বলে তার ইয়ে হলো। উনি এটাও চ্যালেঞ্জ করেছেন, জাতিসংঘের রিপোর্টের ভিতরে তো এগুলো চ্যালেঞ্জ করছেন যে এই লাশ উঠিয়ে আবার ফরেন্সিক করে, এমন শুধু আবু সাইদের লাশ না, সকল হত্যাকাণ্ডের যত হত্যাকাণ্ড হচ্ছে সবগুলোর লাশের ব্যাপারটা উনি চ্যালেঞ্জ করেছেন। সেগুলোকে উনি বলছেন যে উনি এটা ফরেন্সিক করায় এটা উনি প্রুফ করবেন যে এটা যেভাবে বলা হচ্ছে সেভাবে না। আবু সাইদ এটা স্পেসিফিক বলছে। তারপর বলছে পুলিশ যে মারা গেছে তারা কোথায়, তাদের হিসাবটা কোথায়? পুলিশে তো মাটিতে ডোলে মেরে ফেলছে, এই কথাটা বলছে, মাটিতে ডোলে মেরে ফেলছে, তারা কোথায়? তারপরে বলছে 7.62, এটা পুলিশের হাতে নাই, আমাদের পুলিশের হাতে এটা নাই। অথচ কথিত কতগুলো মানে অনুসন্ধানী সাংবাদিকতার ইয়ে দিয়ে এখন 7.62 নাকি আছে। আমি 7.62 নিয়ে একদিন আপনার এখানে ডিটেল বলবো, আমার কাছে আছে এই জিনিসগুলো, কিন্তু আমি এখন যেহেতু আমি প্রস্তুত না, আমি বলতে পারবো না। কিন্তু 7.62 ডিবেটটা আমি আপনার সামনে তুলে ধরতে পারবো, আসলে ডিবেটটা কোন জায়গায়। বাটপারের একটা সীমা আছে। এই বুদ্ধিবীচিগুলো যেগুলো এখন আর্মস এক্সপার্ট হয়ে গেছে, এবং এক বুদ্ধিবীচি যেটা নিজেকে বুদ্ধিবীচি না, এগুলো কি ওরা নিজে দাবি করে নতুন বুদ্ধিবীচি, এমন মানে জুলাই বুদ্ধিবীচি দাবি করে, সে তো হিসাবে দিছে যে পুলিশের জন্য 18,000 নাকি আর্মস স্নাইপার 7.62 স্নাইপার রাইফেল ইয়া করা ইম্পোর্ট করে। এই রাম ছাগলটা জানেই না যে রাইফেল 7.62 হয় না, 7.62 হলো বুলেট। জান মানে এরা যে খাওয়ানো জিনিস এবং নিজেরা ম্যানুফ্যাকচার করা জিনিস প্রচার করতেছে, কিন্তু টকশোতে বলতেছে 7.62 তো কোনো রাইফেল না, 7.62 হলো বুলেট। বুলেট। আর সে বলছে 7.62 স্নাইপার রাইফেল 18,000 নাকি ইম্পোর্ট করছে পুলিশের হাতে, এটা ছিল পুলিশের।
আজকেই আপনি দেখবেন যে আপনার কি বলে ভিডিও একটা প্রকাশিত হয়েছে, যে ভিডিওর মধ্যে আপনি আছে যে কি হেলিকপ্টার, আর্মির হেলিকপ্টারে করে একজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যাকে সন্দেহ করা হচ্ছে সে উলফার লোক। ঠিক আছে, হুম। আর্মির হেলিকপ্টারে করে ধুতি পরা। তো ধুতি পরা যদি হয় তো এটা ধরে নিতে হবে হয় ভারতীয় রা আসছে আর্মির তত্ত্বাবধানে, তাহলে আর যে আর্মির তত্ত্বাবধানে ভারতীয় আসলো সে আর্মি তো রাস্তায় মানুষকে এই জঙ্গি উত্থানে সহায়তা করছে। তাহলে আর্মি কি করে এদেরকে উদ্ধার করলো? তাহলে কি উদ্ধার করছে আর্মি? তার পাল্টা যুক্তিটা কি আসে? সেখানেই আসে যে আপনারা নিষিদ্ধ ঘোষিত উলফারে নিয়ে এসে এখানে করায়, তারপর আবার নিরাপদের সময়, তার মানে আর্মি ইনভলভ ছিল এই এই গোপনে গুলি করে মানুষ মারার সাথে। আপনি এই আজকে ভিডিও প্রকাশিত হয়েছে, কিন্তু এটা কিন্তু এআই দেওয়ার ভিডিও না, এটা না রিয়েল না, ভিডিও। রিয়াল রিয়াল ভিডিওগুলো আস্তে আস্তে অনেকগুলো ভিডিও একটা রিয়েল আসতেছে। ভিডিও আজকে প্রকাশিত হয়েছে যে একজন ধুতি পরার লোককে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তো এখানে যুক্তি আসতে পারে, ধুতি পরা মানেই হিন্দু, ধুতি পরা মানেই ভারতীয়, ফাইন, ভারতীয় হতেই পারে। কিন্তু আমাদের আর্মি রকে দিয়ে বাংলাদেশে গোলাগুলি করাইছে, সেই আর্মি আবার জঙ্গি উত্থানে সহায়তা করছে। ব্যাপারটা কি এরকম? তাহলে তো ওয়াকারুজ্জামানের প্রথম ওয়াকারুজ্জামানের চাকরি থাকে না, এখনই চাকরি থাকে না, যে তুমি তো তাহলে গুলি করাইছো প্রথম, তারপর তুমি পোল্টি দিছো, এটা হইতে পারে? তো লাগলো আমাদের এত বড় আর্মি, যে আর্মি বাংলাদেশের 7 সিস্টার দখল করতে 10 মিনিট লাগে, দিল্লি চলে যেতে পারে, তাদেরকে ইন্ডিয়া থেকে কে দিয়া তার স্নাইপার এক্সপার্ট আনতে হয়েছে। এই আর্মি আমাদের বিশ্বাসযোগ্য? কিন্তু ওইটা তো হতে পারে যে আর্মি এটাতে ইনভলভ হতে চায় না, কিন্তু আর্মির তত্ত্বাবধানে অন্য কারো ইনভলভমেন্ট হয়েছে, সেই ইনভলভমেন্টটা তো উল্ফা হইতেই পারে। এই জিনিসগুলো কিন্তু প্রকাশ্যে আসতেছে, কিন্তু এখন আমি আরো অনেক আস্তে আস্তে আমি কালেক্ট করতেছি, কিছু বেশ ভিডিও আমি পাচ্ছি, আমাকে কেউ সাপ্লাই দিচ্ছে, আমি রিয়েলি পুরোটা না দেখে না ইয়ে করে, যেগুলো দেখছি একটা দুটা করে আমি কিন্তু বের করছি। আবু সাইদের গুলি, যেই দৃশ্যটা ব্যবহার করে বলা হচ্ছে যে আবু সাইদ গুলি খেয়েছে, ওই সময় আবু সাইদের পায়ের মধ্যে ইট লেগেছে, এই ভিডিও আমি দেখেছি। ওইটা আবু সাইদের পায়ের মধ্যে ইট পড়াতে আবু সাইদ এরকম বাঁকা হয়ে গেছে, এবং সবাই বলে যে ওই সময় সে গুলি খেয়েছে। ওটা আসলে ইট, তার পায়ে ইট লাগছে বলে সে পাটা সরায় নিছে, সরায় নিয়ে একটু ঘুরে গেছিল, ওই যে যখন এরকম করে। হুম হুম। এটা কি বলে যে ওই সময় ঝররা গুলি নিয়ে তার সারা শরীর গুলি দিয়ে ইয়ে করে ফেলছে? ঘটনাটা তা না। ঘটনা কিন্তু এখন ভিডিওগুলো সারফেস হচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু কালেক্ট করা, এবং ভবিষ্যতে যদি আপনি এগুলো ব্যবহার করে যদি একটা ডক করা যায়, আপনি একটা ডকুমেন্টারি ইজিলি এখন হয়ে যায়, যেটা ওপেন সারফেসে যে ভিডিওগুলো আসে সেগুলো দিয়ে, যে যে ঘটনাগুলি কতটা সাজানো। শেখ হাসিনা এখানে বলেছেন যে আবু সাইদের তো বাবা বলছে তার মাথার পিছনে রক্ত, তার সারা শরীরে কোনো রক্ত ছিল না, সারা শরীরে কোনো গুলির দাগ নেই। তা আমি কিন্তু ওই ভিডিওটার সাথে মিলাই বলতেছি যে আমার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যেই যখন গুলি খেয়েছে বলে মনে হয় যে সে ঘুরে গেছে, মানে সে আসলে টলে গেছে বলে মনে হয়, সেটা আসলে তার পায়ে একটা ইট লেগেছে। তো যে পুলিশ ইট মারতেছে সেই পুলিশ তার গুলি করছে, জাস্ট থিঙ্ক অফ ইট। আর উল্টা পাশে সেখানে তো পাবলিক, তাহলে তার মাথার পিছনে কে মারলো? এবং সে মাথায় হাত দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল, তারপর পড়ে গেল, মাথার মধ্যে এরকম হাত দিয়ে দিয়ে কিন্তু সে মাথায় যে তার লাগছে, মাথায় হাত দিয়ে, তাহলে ওইটি পেছন থেকে ইট মারছে, তাহলে ওখানে পাবলিকের ওখান থেকে এই তার মারছে, ইট মারছে, অথবা তার কিছু একটা করছে। তারপরে আরেকটা জিনিস, আপনি আবু সাইদের ব্যাপারটা আসে, 3 ঘন্টা আবু সাইদ নিখোঁজ ছিল। হ্যাঁ, 4 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি। তো সে কোথায় ছিল আবু সাইদ? এই একটা গুলি খাওয়া লোক, যে সবাই বলতেছে ওখানে হুমড়ি খেয়ে পড়ে মরে যাচ্ছিল, তারে নিয়ে গেছে, তো সে লোকটা 5 ঘন্টা কোথায় ছিল হসপিটাল ছাড়া? ওয়াই? সেই কোশ্চেনগুলো কিন্তু এখন মাঠে আসছে, এবং আমার ধারণা শেখ হাসিনা এই জন্যই উনি খুব জোরের সাথে বলছেন যে আমি লাশ উঠায় ফরেন্সিক করবো। কিন্তু আমার একটা সন্দেহ কি জানেন, শেখ হাসিনা এই কথাগুলো এখন বলে ওদেরকে সতর্ক করে দিচ্ছেন। এমনও হতে পারে যে সব লাশই গায়েব করে দিবে, যাতে এটা প্রমাণ করা না যায়। হতে পারে, কিন্তু হ্যাঁ, লাশ তুলে তো যারা জড়িত তারা এই লাশ তুলে অন্য লাশ দিয়ে ফালায় দিয়ে চলে যাবে, যাতে প্রমাণ না হয় যে এটা আসলে কেন মারা গেছে, এই সাইদ কেন মারা গেছে। এটা শুধু সাইদ না, আমার মনে হয় সব লাশই ওরা লুকায় ফেলায় কিনা, যাতে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ না হয়, যারা আসলে ইনভলভ তাদের সংশ্লিষ্টতা প্রমাণ। এই জুলাই জঙ্গিগুলা যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা যেন প্রমাণ, বা জুলাই জঙ্গিদেরকে সহায়তা করার জন্য একটা গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ এটার সাথে জড়িত, সেই গ্রুপরা যেন ধরা না পড়ে, বা যে সন্ত্রাসী গ্রুপ এটা করেছে তাদের রাজনৈতিক গুরুরা যেন ধরা না পড়ে।
হুম। সিরিয়াসলি আমি টেল ইউ, এখন এটার মধ্যে আরো ফেসে গেছেন কিন্তু আমাদের এই সরকারের ইয়েরা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছেন যে উনি আর ওনার তারেক রহমান হলো মাস্টার মাইন্ড। আজকের এই যে 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 17 বছর তারা না ঘুমিয়ে না না ঘুমিয়ে 17 বছর না, ওনারা কত 6 তারিখ কয় তারিখ থেকে 4 তারিখ 3 তারিখ থেকে ওনারা একেবারে 24 ঘন্টা না ঘুমিয়ে ওনারা এই কর্মের সাথে ওনারা এখন নতুন মাস্টার মাইন্ড দাঁড়ালো। আগে মাহফুজ ছিল একটা, সান্ডা মাহফুজ হলো মাস্টার মাইন্ড, সে এখন নিখোঁজ। সে মানে বডিগার্ডও তারা দেয় না, যে বেচারা ঘরের থেকে বেরিয়ে পারে না, সে কোন ঘরে থাকে কেউ বলতে পারে না। ওই মাস্টার মাইন্ড নিখোঁজ হয়ে যাওয়ার পরে ইউনুস মিয়া তার জন্মদিন বা সোশ্যাল বিজনেস ডেতে সেখানে আরেক মাস্টার মাইন্ড ঘোষণা দিল যে উনি বলছে এতদিন যাকে আমি সারফেস আনে নাই তাকে সারফেসই না, তো আরেক মাস্টার মাইন্ড যে তাকে চিফ অ্যাডভাইজার বানিয়েছে, যে তাকে অন্যরা না। কিন্তু এতজন যে ওনারা স্বাগত জানাইছে, এতজন যে যোগাযোগ করতেছে, এই যে আর্মি এবং ওই যে বিএনপি লোকেরা বলছে যে বা অন্যান্যরা বলছে যে সেনাপ্রধান তার নাম আসাতে সেনাপ্রধান আপত্তি করছিল, এইসব কত কথা আছে না। এখন নতুন বাইরেছে যে এই ইউনুস নতুন মাস্টার মাইন্ড বাইট করছে তাকে, যে কত প্লেয়ার এখন বাইরেছে। কিন্তু এখন এই সমস্ত প্লেয়ার কিন্তু ভয়ে থাকবে যে শেখ হাসিনা যদি আসে, সে যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, তাহলে তো এগুলোর তদন্ত হবে। সকল মাস্টার মাইন্ড নিজে নিজে কিন্তু স্বীকার করতেছে আমরা এর সাথে জড়িত, আমরা এর সাথে জড়িত, আমরা এটা একদম। করছি, আমরা এটা করছি। তো সকল খুনের সাথে তো আপনারা যখন বিচার হবে তখন তো সকল খুনের বিচার হবে। শুধু শুধু যারা তখন আন্দোলন করার কারণে মারা গেছে শুধু তা না, তো অন্যরা যারা মারা গেছে আন্দোলনের ইয়ের কারণে, সেগুলো তো সামনে আসবে, সারফেসে আসবে যদি শেখ হাসিনারা ক্ষমতায় আসে। পাল্টা ব্যাপার আসবে না? এখন একভাবে করছেন, আরেকভাবে আপনি করতে হবে না? তো আমার মনে হয় যে এগুলো ভালোই হচ্ছে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ নাও আর শুদ্ধ হচ্ছে, আওয়ামী লীগ টের পাচ্ছে এখন। আগে অনেক কিছু তারা বুঝতে পারে নাই, জানতে পারে নাই, অনেক কিছু বোঝে নাই, নিজেদেরকে নিজেরা সন্দেহ করেছে, নিজেদের নেত্রীকে সন্দেহ করেছে, নিজেদের সরকারকে সন্দেহ করছে, অনেক কিছু সন্দেহ করে তারাও পাঁচে। আওয়ামী লীগের অনেক লোক, আপনি যদি ভিডিও দেখেন বিপুল, আমি আপনাকে বলতে পারবো যে মানে আমি বলছি না যে অর্গানাইজেশনের দায়িত্ব থাকা আওয়ামী লীগ তা না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক অনেকেও কিন্তু 5ই আগস্ট লাল বদর হয়েছে। হ্যাঁ, বহু বহু, আমি তো নাম হ্যাঁ, ধরে ধরে বলতে পারবো। না আমি বলতেছি রাস্তার লাল বদর হয়েছে। হুম। তো সেই ভুলগুলি সেই লোকগুলি কিন্তু নিজেদের সংশোধন করতে পারবে। তারা যে তাদের সরকারকে তাদের নেত্রীকে যে তারা ভুল বুঝেছে, সেই জায়গা থেকে তারা রেকটিফাই হওয়ার সুযোগ হয়েছে। সো আওয়ামী লীগের একটা এই যত কিছু সারফেস হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য ভালো। এই সালাউদ্দিনের এই বক্তৃতাটার প্রয়োজন ছিল, তার পেটের ভিতরে কি আছে এটা বের এলো, আরো আছে। এখন উনি তো তার পুরো ডিটেল বলে নাই। এই যে উনি নিজেদেরকে যে ওনারা পর্দার অন্তরালের কথা বলছেন, সেগুলো আরো বেরোবে, আরো বেরোবে। আরো একটা ভিডিওর কথা আপনাকে বলি, এখানে আরো একজন মাস্টার মাইন্ড হিসেবে নিজের দাবি করছে। শুনতে আপনি তো মাথা খারাপ হয়ে যাবে। আজকে তো আপনার মাথা খারাপ, এগুলো আমার মাথার মধ্যে জড়ো করে রেখে দিচ্ছি, নোট করে রেখেছি। এখন আজকে যে সুযোগ পেলাম কয়ে দিতেছি, এই বলার সুযোগ হয় নাই আমার। আরো একজন মাস্টার মাইন্ড বেরিয়েছে, এরকম বিখ্যাত মাস্টার মাইন্ড। বিএনপির কে জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি একটা ইন্টারভিউতে দাবি করেছেন এই যে 5 তারিখ থেকে 6 তারিখ থেকে 5 তারিখ উনি নির্দেশ দিয়েছেন, উনি মেসেজ পাঠিয়েছেন সবাইকে নির্দেশ, 6 তারিখ দেরি হয়ে যাবে, 6 তারিখে এটা করা যাবে না, উনি নির্দেশ দিয়েছেন 5 তারিখে করার জন্য। ওইদিকে সালাউদ্দিন দাবি করে তিনি এবং তারেক রহমান নির্ঘুম দিয়ে রাত কাটিয়ে এইটাকে আগায় নিয়ে আসেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম দাবি করে বসেছে আগেই যে উনি করছেন। তা এখন বলেন তো দেখি কি অবস্থা? তাদের মধ্যে মাস্টার মাইন্ড কতজন দাঁড়াইলো এ পর্যন্ত 4 জন। কি 4 জন? না, এই 5 জন। বিএনপির 2 জন আর একজন 3 জন। বিএনপির 3 জন আর হ্যাঁ, ওখানে 2 জন। একজন মাস্টার মাইন্ড তো সান্ডা মাহফুজ আছে, ঠান্ডা আরেকটা মাহফুজ, মাস্টার মাইন্ড ছিল গৃহযুদ্ধ মাহফুজ, ওই যে গৃহযুদ্ধ সজীব, যে অস্ত্র নিয়ে সজীব, বসে আচ্ছা ছিল আচ্ছা, যে হ্যাঁ, গৃহযুদ্ধ যুদ্ধ সজীব, করবে, হ্যাঁ। গৃহযুদ্ধ করবে। গৃহযুদ্ধ সজীব আছে না, ওর নামের আগে গৃহযুদ্ধ লাগান। রাইট, গৃহযুদ্ধ সজীব, হ্যাঁ, গৃহযুদ্ধের জন্য প্রস্তুত ছিল, না সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। তো সশস্ত্র আপনি সংগ্রাম। সশস্ত্র সজীবের কথা বললেন। এখন ম্যাগাজিন সচিব বলতে পারি আমরা, না ম্যাগাজিন পাওয়া গেছে তার ব্রিফকেসে। না, ম্যাগাজিন হলে হালকা হয়ে যায়, সশস্ত্র তিনি সর্বদা সশস্ত্র, কারণ উনি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তো সশস্ত্র সজীব, সশস্ত্র সচিব, আপনি নাম দিয়ে আপনি দর্শকদের বলে দেন এখন থেকে সশস্ত্র সচিব, রাইট, সশস্ত্র সজীব, সজীব, সুন্দর বলছেন। সজীব নাম দিয়ে দিতে তাকে। হ্যাঁ, তো একটু 5 জন বাইরে এলো। ইউনুস বাইর করছে 2টা, তার ইয়ে থেকে দুইটা কুমিরের বাচ্চা বাইর করছে। এখন বিএনপি থেকে কুমিরের বাচ্চা কতগুলো বাইরে এলো। এখন খুঁজতে হবে আর কারা মাস্টার মাইন্ড আছে। এদিকে জামাত তো তলায় তলায় খেই পা টং হয়ে যাচ্ছে যে আর এই জামাত তো স্বীকারই করে না, বলছে কোনো মাস্টার মাইন্ড ছিল না, মানে আমরাই মাস্টার মাইন্ড। ওদিকে এর আগে ইয়াকে কিনা যে
কি বলো আব্দুল কাদের না কয়জন, আব্দুল কাদের না আরেকজন কি যেন তাদের এটার নাম, এই যে হাতিয়ার হাতিয়ার এই যে হান্নান ইয়াটা, হান্নান মংলা হ্যাঁ বন্দরান বন্দর হান্নান। বন্ধনান কি দাবি করছিল, বন্ধনান দাবি করছে তিনি আগায় নিয়ে আসছিলেন, তারা দুজন এরকম দাঁড়ায় থেকে ওনারা আগায় নিয়ে আসছেন, হুম, তাদের ঘোষণা তারা দিছে। ও সে আব্দুল কাদের আর একজন কে যেন, তিনজন তারা হুম, দাবি করছে, তারাই ঘোষণা দিছে। তাহলে হুম। কতক্ষণ দাঁড়াইলো, 5-3-এ 8 জন দাঁড়াইলো না? এখন দেখেন কি হয়। মাস্টার আমি আর মাইন্ডের কি অভাব বলবো, নাই, আমি তো টায়ার্ড হয়ে গেলাম আপনার এইসব তথ্য দিতে দিয়ে, এগুলো মাস্টার পেটের মাইন্ডের ভিতরে অভাব ছিল, নাই। মাথার মধ্যে ছিল, আজকে বাইর করে দিলাম। শেখ হাসিনার এই বক্তব্যের পর কি অবস্থা দাঁড়াতে পারে? এই যে সালাউদ্দিন সাহেব বলছেন আর আওয়ামী আমার আর লীগের কিছু দাফন, জিজ্ঞেস, আমি অনেকক্ষণ বক্তৃতা দিচ্ছি, আপনার না আওয়ামী দর্শকদের লীগের কিছু বলেন দাফন হয়ে আমাদের। গেল, দাফন আওয়ামী লীগের যে দিল্লিতে দাফন হলো, দিল্লি থেকে যে এই আসলো, এই দড়ি রেডি করার জন্য আহ্বান আসলো, এইটার কি হবে? যে দর্শকদের দাফন তো জিজ্ঞেস করেন, দর্শকদের জিজ্ঞেস করেন না। আমি টায়ার্ড ভাই। এখন আরো অনেক ইয়ে আছে, তথ্য আছে, যেগুলো বললে মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যা ঘটতেছে এখন সরকারের ভিতরে, জামাতে, এনসিবিতে, শিবিরে, যা ইয়েতে সব মিলায় বোধহয় মানে একেবারে এখন কিন্তু মানে কোনো না কোনো ভাবে তারা মানে ইয়ে থাকতে, মানে তারা মনে করে যে তাদের হাত থেকে কোনোভাবে যদি জুলাই চলে যায়, এই ভয়ে মহা কাতর অবস্থা তাদের। বডিগার্ড নিয়ে ঘোরে, আপনার তো এর আগে বলছি না, আপনার অনুষ্ঠানে তো বললাম যে বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে ওদের, আর মাহফুজ বডিগার্ডই পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, মাস্টার মাইন্ড বডিগার্ড পাচ্ছে না, 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 প্রথম মাস্টার মাইন্ড। প্রথম মাস্টার মাইন্ড বডিগার্ড পাইতেছে না, আর বাকিরা বডিগার্ড পাইতেছে। প্রথম মাস্টার মাইন্ডে তো সবাই পরিত্যক্ত ঘোষণা করছে না, ওর সাথে কেউ সম্পর্ক রাখে না। যখন ইউনুস তাকে মাস্টার মাইন্ড বানিয়েছে তখন থেকে আস্তে আস্তে সবাই সরে গেছে, আরে শালা কই থেকে ও চলে আসলো। এটা কি হবে বুঝতেছি না, অনেকে কমেন্ট করছে, এটা শুধু হইলো comment যে, দিচ্ছে। এটা হইলো সালাউদ্দিনের বক্তৃতার পরে শেখের বেটি আইতাছে, এরকম একটা গানের আছে, একটা হ্যাঁ, শেখের বেটি আইছে একটা গান, ওই গান বাজানো শুরু হয়ে গেছে আর কি। সালাউদ্দিন সাহেব এই বক্তৃতা দিলেন এবং আওয়ামী লীগের বিচারও করে ফেলবেন সেটা বললেন। তো ওরা তারা সব, বিচার হইতে তো কোনো সমস্যা নেই, বিচার বিচার করতেই পারে। হ্যাঁ তারা তো বিচার করার কথা বলছেন এবং আদালতে মাধ্যমেই ফয়সালা হয়ে যাবে, এবং কবর রচনা মানে যেহেতু হয়ে গেছে, দাফন হয়ে গেছে, সুতরাং এখন আর আদালতের তাদের রায় তো কিছু, উনি ঘোষণা করে দিলেন, অসুবিধার কি হচ্ছে? সেটাই তো, রায় তো ঘোষণা করেছেন আগে, তো রায় তো এভাবেই হবে মনে হচ্ছে। আপনার আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা, আজকেই দেখলাম ছাত্রদলের প্রেসিডেন্ট সে বলতেছে সারা দেশে আওয়ামী লীগের যত অফিস আছে এগুলো আমরা ভাঙছি, আমাদের নির্দেশে। আরো অনেকে অনেকে অনেক কিছু ঘোষণা দিতেছে, দেখেন এই ঘোষণা সবাই তো আস্তে আস্তে সব। বলে দিচ্ছে। আর আচ্ছা এটা, গুপ্তের ঘোষণাও তো আপনি কালকে বলছিলেন না, গুপ্তের ঘোষণাও তো দিচ্ছে, যে গুপ্ত কারা, এটা ছাত্র দলের সাহস নাকি যেন এক ছেলে, হ্যাঁ সে সাহস, প্রকাশ করে দিচ্ছে, সে ছবি দেখা দিচ্ছে যে এরা এখন ডাকসুর নেতৃত্বে আছে, শিবিরের নেতা, এরা এরকম করে না মেয়েদেরকে পিটাইছে, আমাদেরকে পিটাইছে। না, এখন এই যে এরা নিজেরা প্রকাশ করতেছে, এরা মনে করতেছে মনে হয় আর কোনো সমস্যা নাই সামনে, এই জন্য তারা নিজেরা স্বীকৃতি দিচ্ছে, আত্মস্বীকৃতি, মানে যে আমরা এই দেখছে ঘটনা যে ঘটাইছি। কেউ তাদেরকে ইয়ে করতেছে না, পুষতেছে না, কেউ তাকে নাম ঘোষণা দেয়, নিজেরা নিজের নাম ঘোষণা দিতেছে। জাফরগুল নিজের নাম নিজে ঘোষণা দিছে, তারেক রহমান এখনো দেয় নাই। তারেক রহমানের পক্ষে সালাউদ্দিন সাহেব নিজের নাম ঘোষণা দিচ্ছে, তারেক রহমানের নাম ঘোষণা দিচ্ছে। কদিন পরে তারেক রহমানও বলবে আমি এইভাবে করছি, দেখেন ঘোষণা আসবে, আসতে বাধ্য। আচ্ছা।